হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি কলকাতা দর্শনের একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ আমি সেন্ট অ্যান্ড্রুস চার্চ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই চার্চ সম্পর্কে তোমাদেরকে বলবো। আমি তন্ময় আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, 1815 সালের কলকাতা ছিল দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্বের আসন এবং এর বসতিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর। এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিল ময়রার আর্ল। তিনি পরে হেস্টিংসের মার্কিস হয়েছিলেন। এই সময় কলকাতা স্কটিশ সম্প্রদায়, সামরিক বাহিনী সহ ইউরোপীয় জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রারম্ভিক দিনগুলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থাপনা ছিল না, কিন্তু দৃশ্যত প্রতিটি জাহাজে একজন করে চ্যাপলেন ছিলেন এবং পরবর্তীতে কিছু মন্ত্রীকে ইংল্যান্ডের এপিস্কোপাল চার্চের বিভিন্ন বসতিতে নিয়ে আসা হয়েছিল। প্রেসবিটারিয়ানদের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের নিজস্ব মন্ত্রীদের দাবি আরও জোরদার হয়ে ওঠে। এক্ষেত্রে কোম্পানির চ্যাপলেন নিয়োগের কোনো বাধ্যবাধকতা ছিল না। এক্ষেত্রে 1607 সালে একজন ধর্মগুরুর নিয়োগের প্রথম রেকর্ড পাওয়া যায় এবং প্রতিষ্ঠার বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে চার্চের সংখ্যাও বৃদ্ধি পায়। সেই সময় বছরের পর বছর ধরে ভারতে ক্লডিয়া বুকানান এবং ইংল্যান্ডে উইলিয়াম উইলবারফোর্সের মতো পুরুষরা খ্রিস্টান মিশনারি কাজের প্রতি কোম্পানির সীমাবদ্ধ মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন এবং 1813 সালে পার্লামেন্টের হস্তক্ষেপের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মিশনারিদের অবাধে কাজ করার সুবিধা প্রদান করে। অ্যাংলো ইন্ডিয়ান প্রেসবিটারি অ্যাংলো ইন্ডিয়া এপিস্কোপেটের সাথে 1813 সালে সনদ দ্বারা তৈরি করা হয়েছিল। কলকাতায় এর প্রথম দিনগুলি সরকার এবং সন্দেহজনক মন্ত্রীর মধ্যে অপ্রীতিকর বিতর্কে পূর্ণ ছিল, যিনি স্বরাষ্ট্র কর্তৃপক্ষের ইচ্ছাকে কার্যকর করতে এসেছিলেন। 12 নভেম্বর 1813 সালে একটি পাবলিক জেনারেল লেটারে মাননীয় কোর্ট অফ ডিরেক্টরস বাংলায় ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্সির গভর্নর জেনারেলকে এইভাবে অভিহিত করেন: আমাদের ক্ষমতার প্রতিটি বিচক্ষণ উপায় ভারতে খ্রিস্টান ধর্মের নীতি সম্প্রসারণকে উৎসাহিত করার আকাঙ্ক্ষা প্রদর্শন করার জন্য আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোম্পানির দ্বারা পরিচালিত বর্তমান করণিক সংস্থায় একটি সংযোজন করা হবে। আমাদের বাংলার প্রেসিডেন্সি, মাদ্রাজ এবং বোম্বে চার্চ অফ স্কটল্যান্ডের একজন মন্ত্রীর প্রত্যেকটিতে জুনিয়র চ্যাপলিনকে একই বেতন দেওয়া হয়। প্রেসিডেন্সি এবং আমরা নির্দেশ দিই যে বাংলা, মাদ্রাজ এবং বোম্বেতে আমাদের প্রতিটি প্রধান বসতিতে একটি উপাসনা স্থান দেওয়া হোক বা তৈরি করা হোক স্কটল্যান্ডের চার্চের সেই মন্ত্রীদের জন্য যাদেরকে আমরা ভারতে চ্যাপলিন হিসাবে কাজ করার অনুমতি দিতে পারি। 4 নভেম্বর 1814 সালে আরও একটি চিঠি রেভারেন্ড ডক্টর জেমস ব্রাইসকে বেঙ্গল ইক্লিসিয়েস্টিক্যাল এস্টাবলিশমেন্টে একজন চ্যাপলেন হিসাবে নিয়োগ করার বিষয়ে অভিহিত করে এবং তিনি 28 নভেম্বর 1814 সালে কলকাতায় তার আগমনের কথাও জানিয়েছিলেন প্রেসিডেন্সিতে চার্চ অফ স্কটল্যান্ডের পাদ্রী হিসাবে তার দায়িত্ব পালনের জন্য, যাতে তাকে প্রবেশ করতে সক্ষম করার জন্য নির্দেশাবলীর অনুরোধ জানানো হয়। এটা লক্ষণীয় যে ডক্টর ব্রাইসের নিয়োগের জন্য আদালতে সুপারিশ করা হয়েছিল যে তিনি পুরস্কার লাভ করেছেন। ডক্টর ক্লডিয়াস বুকানন অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের সদস্যদের ভারতকে প্রচারের সর্বোত্তম উপায়ের উপর একটি প্রবন্ধও দিয়েছিলেন। স্কটিশ চ্যাপলেন ওয়ারেন হেস্টিংস ইংল্যান্ড থেকে যে জাহাজে করে ভারতে এসেছিলেন সেই জাহাজে ভারতীয় এপিস্কোপেটের প্রথম বিশপ মিডলটনও ছিলেন। এই সমুদ্রযাত্রার রেকর্ডে থাকা কিছু উপাখ্যান থেকে এটা স্পষ্ট যে সেই সময় বিশ্বজনীন অনুভূতি এতটা উন্নত ছিল না। বোর্ডে থাকা দীর্ঘ দুঃস্বপ্নের দিনগুলি কথোপকথনের মাধ্যমে আনন্দদায়ক এবং তারপর বিতর্কের মাধ্যমে অপ্রীতিকর করা হয়েছিল। বিশপ নিশ্চিত হয়েছিলেন যে স্পিয়ারটি চার্চ অফ ইংল্যান্ডের একচেটিয়া অধিকার। এই বিষয়ে ডক্টর ব্রাইস দ্বিমত পোষণ করেন এবং উত্তর দেন যে তিনি কার্কের জন্য একটি চূড়া তৈরি করবেন যা সেন্ট জনস ক্যাথিড্রালের খাড়া থেকে উঁচু হবে এবং এটিকে একটি ওয়েদাদার কক দিয়ে মুকুট দেবেন, যেটি তিনি করেছিলেন। বর্তমান সরকার অবশ্য বিশপের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে গণপূর্ত বিভাগকে দুর্ভাগা পাখিটিকে মেরামত না করার জন্য নির্দেশ দিয়েছে। এটি এখনও অবশ্যই তবে একটি পরিচিত ভূমিচিহ্ন এবং সম্ভবত স্কটিশ চরিত্রের দৃঢ়তার প্রতীক। এটি
ডক্টর ব্রাইসের আগমনের পর স্কটল্যান্ডের একটি চার্চের জন্য একটি জায়গা বরাদ্দ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিলম্ব করা হয়েছিল। এমনও রিপোর্ট করা হয়েছে যে ডক্টর ব্রাইস একটি স্মারক প্রস্তুত করেছিলেন, যাতে একটি উপযুক্ত গির্জা তৈরি না হওয়া পর্যন্ত বাড়ির ছুটির জন্য আদালতের নির্দেশে বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পুরনো গির্জার জায়গায় একটি জায়গা বরাদ্দ করা হয়েছিল। এক্ষেত্রে রাইটার্স বিল্ডিং এর পূর্বে কোর্ট হাউস এবং কোম্পানি বিল্ডিং ফান্ডে 1 লক্ষ টাকা দিয়েছিল। পুরনো কোর্ট হাউসটি অনেক দর্শনীয় বিচারের দৃশ্য ছিল, যার মধ্যে 1779 সালে ফিলিপ ফ্রান্সিস যখন কাউন্সিলের সদস্য ছিলেন তখন পুরনো কোর্ট হাউসটি অনেক দর্শনীয় বিচারের দৃশ্য ছিল। 1730-এর দশকে সেখানে পুরনো কোর্ট হাউস নির্মাণের আগে এই জায়গাটি ছিল একটা ঘন জঙ্গলের প্রান্তে এক টুকরো জঙ্গল জমি। 30 নভেম্বর 1815 সালে সেন্ট অ্যান্ড্রু দিবসে নৌ সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবং একটি বৃহৎ ও বিশিষ্ট কোম্পানির উপস্থিতিতে সম্পূর্ণ মেসনিক সম্মানের সাথে ভারতের কাউন্সিলের সদস্য এবং ভারপ্রাপ্ত প্রাদেশিক গ্র্যান্ড মাস্টার ও অনারেবল আর্কিবাল্ড সেটনের দ্বারা গির্জার জমির উত্তর পূর্ব কোণে গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এই অনুষ্ঠানে গভর্নর জেনারেলের স্ত্রী এবং রাজ্যের লাউডন এবং ময়রার কাউটেন্সও উপস্থিত ছিলেন। এই চার্চের নির্মাতারা হলেন মেসার্স বার্ন ও কুরি অ্যান্ড কোম্পানি, যারা আজকের মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি নামে পরিচিত, এবং এই চার্চটি 1818 সালের প্রথম দিকে 18 মার্চ 1818 সালে উৎসর্গীকৃত হয়েছিল। অপ্রতিরোধ্য ডক্টর ব্রাইস শুরু থেকেই গির্জাটিকে সঠিক ভিত্তিতে নির্মাণ ইচ্ছা পোষণ করেছিলেন এবং মার্বেল মেঝেতে কাস্টম শুল্ক দিয়ে কাস্টম কর্তৃপক্ষের সাথে বিরোধ সৃষ্টি করেছিলেন। গির্জার প্রধান স্তম্ভটি ভূমি থেকে প্রায় 7 ফুট ওপরে, যেটি গ্রিসিয়ান শৈলীতে তৈরি একটি খ্রিস্টান স্পায়ার বা স্টিপল। এর উত্তর এবং দক্ষিণ উভয় বারান্দায় বিশাল ডোরিক কলাম দ্বারা সমর্থিত এবং এর মেঝে ছিল সাদা মার্বেলের তৈরি। 1843 সালে একটি গুরুতর বিভেদ চার্চ অফ স্কটল্যান্ডকে বিভক্ত করেছিল, যার পরিণতি এমনকি ভারতেও হয়েছিল। প্রেসবিটারিয়ানরা দুটি দলে বিভক্ত হয়ে যায় এই সময়, এবং স্কটল্যান্ডে একটি নতুন ফ্রি চার্চের জন্ম হয়। কলকাতায় নতুন ফ্রি গির্জা ওয়েলেসলি স্ট্রিটে তৈরি করা হয়েছিল। 1942 সাল থেকে দুটি ধর্মীয় মণ্ডলী একত্রে যোগদান করে সেন্ট অ্যান্ড্রুস চার্চকে তাদের উপাসনালয়ের স্থান হিসেবে বেছে নেয়। বছরের পর বছর ধরে ওয়েলেসলি স্ট্রিট চার্চের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত একটি নিরন্তর প্রচেষ্টা এবং আদালতের মামলাটি দখল ফিরে পায়। আজ নিঃসন্দেহে এটি বিকাশের জন্য বিক্রি হবে এবং এটি একটি প্রধান মূল্যের সাইট, কিন্তু কার্ক অধিবেশন খ্রিস্ট ধর্মকে সমর্থন করার জন্য একটি অদ্ভুত দৃষ্টিভঙ্গি নিয়েছিল, এবং যেহেতু তারা 1969 সালে চার্চ হিসাবে এটি চালাতে পারেনি, তাই এটি জেসুইটদের দান করা হয়েছিল, যারা আজ একটি সমৃদ্ধ গির্জা চালায় এবং প্রভু যিশুর চার্চ হিসাবে এটি প্রতিষ্ঠান। এমনকি স্কটিশ প্রবাসীরা সংখ্যাগরিষ্ঠতায় থাকা বন্ধ করে দেওয়ার পরেও সেন্ট অ্যান্ড্রুস সমগ্র ইউরোপ এবং উত্তর আমেরিকার অন্যান্য প্রবাসীদের জন্য পছন্দ হিসাবে অবিরত ছিল, যারা প্রেসবিটারিয়ান না হলেও একটি সংস্কারকৃত চার্চে উপাসনা করতে চেয়েছিলেন। ইতিমধ্যে ভারতীয় খ্রিস্টান এবং স্কটিশ সংযোগ সহ ভারতীয়রা মণ্ডলীর একটি উল্লেখযোগ্য অংশ ছিল। অবশেষে একটি দুর্বল হয়ে যাওয়া স্কটিশ সংযোগ, একটি ছোট মণ্ডলী এবং স্কটল্যান্ড থেকে পাঠানো প্রেসবিটারিয়ানকে সমর্থন করার আর্থিক বোঝার সাথে এটি স্পষ্ট ছিল যে অন্যান্য বিকল্পগুলি এক্ষেত্রে অন্বেষণ করা দরকার। স্কটল্যান্ডের চার্চ এই প্রয়াসে উৎসাহী এবং সহায়কও ছিল। বহু বছর ধরে উত্তর ভারতের অন্যান্য গির্জাগুলি 1924 সালে ইউনাইটেড চার্চ অফ নর্থ ইন্ডিয়া অর্থাৎ ইউসিএনআই গঠন করে এবং প্রেসবিটারিয়ান এবং কংগ্রেশনাল চার্চগুলির সাথে শুরু করে একটি ইউনিয়ন অন্বেষণ করেছে। ব্যাপটিস্ট, মেথডিস্ট, অ্যাংলিকান এবং অন্যান্য এবং ইউসিএনআই এর সাথে সম্পৃক্ত বর্ধিত আলোচনার ফল দিতে শুরু করেছিল এবং সেন্ট অ্যান্ড্রুস জড়িত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, কিন্তু শুধুমাত্র আজীবন প্রবীণদের দ্বারা শাসনের বিষয়ে রূপটি সংরক্ষণ করতে চেয়েছিল। ভালো খ্রিস্টান চেতনায় এটি সম্মত হয়েছিল এবং সেন্ট অ্যান্ড্রুস চার্চ অফ নর্থ ইন্ডিয়া হিসাবে ইউনিয়নে যোগদান করেছিল। 1970 সালে এটি পুনরায় উদ্বোধন করা হয়েছিল। সেন্ট অ্যান্ড্রুস সিএনআই এর একজন অনুগত এবং সম্পূর্ণ সমর্থনকারী সদস্য হওয়া এই সিদ্ধান্তের বিষয়ে সিএনআই এর কোনো আপত্তিও নেই। 2014 সালে নভেম্বরে সেন্ট অ্যান্ড্রুস তার দ্বিশতবর্ষের বছর উদযাপন করে, যা কলকাতার ডায়োসিসকে ওভারল্যাপ করে।
তাহলে বন্ধুরা, আজকে তোমাদের এই সেন্ট অ্যান্ড্রুস চার্চ সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর এই ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে ওনারাও এই সেন্ট অ্যান্ড্রুস চার্চ সম্পর্কে জানতে পারেন। আর বন্ধুরা, আমি এই সেন্ট অ্যান্ড্রুস চার্চে ক্রিসমাসের দিন ভিজিট করেছিলাম, কারণ ক্রিসমাসের দিন ছাড়া বছরের বাকি দিনগুলিতে এই চার্চে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই। আর ক্রিসমাস উপলক্ষে চার্চের ভেতরে অনুষ্ঠিত অনুষ্ঠানের কিছু অংশ আমি তোমাদের জন্য রেকর্ডও করেছি, যা আমার তো খুবই ভালোই লেগেছে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমি কলকাতা দর্শনের আরো নতুন নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।